ড্রামার শুরুতেই আমাদের সম্রাট সই এবং মোহাইকে একসঙ্গে দেখানো হয়। এখানে মোহাই সম্রাট সইকে বলছিলেন সিওন প্যাভিলিয়নে এক ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছে, সবাই মারা গেছে। তথ্য অনুযায়ী এই দাবনীয় বড়ি অর্থাৎ ডেমনিক পিল আসলে ইয়াং কোয়ান সই অর্থাৎ এল্ডার মাস্টার তৈরি করেছিলেন। তিনি খুব সতর্ক। হিসাব অনুযায়ী এই বড়িগুলো দানব জগৎ এবং পশ্চিম অঞ্চলে বিক্রি করা হয়েছিল। কোয়ান জিংটিং যে বড়ি চাইতে এসেছিলেন তা এখন যৌতুক মনে হচ্ছে। এবং তখনই সম্রাট সই বলে, ঠিক আছে, নির্দেশ দাও যেন পুরো ইকিজোটের এই বড়িগুলোর উৎস খুঁজে বের করে। তখনই মোহাই বলে, মহারাজ, প্রতিটি পরিবারের নিজস্ব যুক্তি আছে। তারা বলছে ইয়াং মাস্টার রুমো অনেককে আহত করেছেন। এবং তখনই পিছন থেকে রুমো এবং সাথে ফুগুই চলে আসে এবং রুমো বলে, কাকা, আমি মানুষকে আঘাত করেছি, আমি আমার দায়িত্ব নিচ্ছি, কিন্তু এই পুরো ঘটনার সাথে আমার বাবার কোনো সম্পর্ক নেই, এটা অসম্ভব। এবং তখনই ফুগুই মহারাজকে বলে, মহারাজ, সিওন প্যাভিলিয়নে এই ফাঁদটি পাতা হয়েছিল আমাকে ক্ষতি করার জন্য এবং রুমুকে ব্যবহার করে আপনার উপর আক্রমণ করার জন্য। এমন চক্রান্ত বৃদ্ধ সই অর্থাৎ এল্ডার মাস্টারের কাজ হতে পারে না। এবং তখনই সম্রাট সই বলে, তার অংশগ্রহণের কোনো প্রমাণ নেই, কিন্তু রুমুকে পরিচালনা করার ক্ষেত্রে তার অপরাধ নিশ্চিত। আমি তাকে ইতিমধ্যেই তরোয়াল সমাধি অর্থাৎ সর্ড টম্ব চিরকাল পাহারা দেওয়ার সাজা দিয়েছি। মোহাই, ইকিজোটের আইন অনুযায়ী রুমু এবার মানুষকে আহত করেছে, তাকে কিভাবে বিচার করা হবে? এবং তখনই মোহাই বলে, কোয়ান জিংটিং এর মতো একই শাস্তি, অথবা 3 বছরের জন্য বিশৃঙ্খলা কারাগারে বন্দি রাখা। এবং তখনই ফুগুই মহারাজকে বলে, মহারাজ, রুমু বাধ্য হয়ে এবং অন্যের প্ররোচনায় এইসব করেছে। আমি সব পরিবারের সামনে তথ্য প্রমাণ উপস্থাপন করতে প্রস্তুত। এবং তখনই সম্রাট সই রেগে যায় আর বলে, তোমার ইকিজোটের বিষয়ে নাক গলানোর দরকার নেই, তুমি এখন এখান থেকে যেতে পারো। এবং তখনই ফুগুই বলে, কিন্তু কেন? এবং সম্রাট সই বলে, আমি সিদ্ধান্ত নিয়েছি, ফিরে যাও, এখনই কোল্ড পুলে ফিরে যাও। এবং তখনই ফুগুই আবারও বলে, কিন্তু কেন বাবা? এবং সম্রাট সই তখনই বলে, তুমি একজন সৈনিক, তোমার সমস্ত শক্তি কেবল একটি প্রশ্নের দিকে থাকা উচিত, কেন তুমি এখনো স্বর্গমত্ত তরোয়াল চালানো সফল হলে না? এবং তখনই ফুগুই বলে, বিরতিহীন অনুশীলন করা, শক্তিশালী দানবদের হত্যা করা, দ্রুত তলোয়ার চালানো, এভাবেই কি আমি এই তলোয়ার আয়ত্ত করতে পারবো? এবং তখনই সম্রাট সই বলে, তুমি কি আমার কথা নিয়ে প্রশ্ন তুলছো নাকি? এবং তখনই ফুগুই বলে, বাবা, আমার জ্ঞান হওয়া পর্যন্ত একটা প্রশ্ন আমাকে সবসময় তাড়া করে বেড়াচ্ছে। ডাংফাং পরিবারের রক্ত আমার শরীরে বইছে, তবুও কেন আমি আগুন নিয়ন্ত্রণ করতে পারি না? কাল মঞ্চে দাঁড়িয়ে আমি অনুভব করেছি আধ্যাত্মিক শিখা চলে উঠেছে। আমি যখন স্বর্গমত্ত তরোয়ালের সবচেয়ে কাছাকাছি ছিলাম, যখন আমাকে অন্যায় আর মৃত্যুর মধ্যে একটিকে বেছে নিতে হতো, তখন আমি আমার হৃদয়ের কথা শুনেছি। আমি কখনো তোমাকে ছেড়ে যাব না রুমু। এই কারণেই আধ্যাত্মিক শিখা জেগে উঠেছিল। আমি যদি সারা জীবন বরফ পুকুরে অর্থাৎ কোল্ড পুলে বন্দি থাকতাম, আলোহীন হয়ে কেবল তরোয়াল খেলা আর বন্ধ করার অনুশীলন করতাম, তবে আমার হৃদয়ে কিভাবে সেই তরোয়াল চালানোর ইচ্ছা জাগতো? এটাই আসল কারণ কেন আমি সেই তরোয়াল চালাতে পারছিলাম না। এবং সম্রাট সহিত ফুগুইয়ের এই কথা শুনে প্রচণ্ড রেগে যায় আর বলে, এই আবেগ বা মায়াই তোমার মৃত্যুর কারণ হবে। এবং ফুগুই তো ওখান থেকে চলে যায় এবং এখানেই সিন কাট হয়। এদিকে আবার ফুগুই কোয়ানের কাছে এসেছিল। কোয়ান বলছিল, আমি রুমুর ভালো চেয়েছিলাম, আমিও ইয়ন কোয়ান সইয়ের অর্থাৎ এল্ডার মাস্টারের দ্বারা প্রভাবিত হয়েছিলাম। এবং এই কথা বলা মাত্রই ফুগুই তো কোয়ানের উপর আক্রমণ করে দেয় এবং সেখানে কোয়ান তার শক্তি হারিয়ে ফেলে। এবং ফুগুই কোয়ানকে জোরে জাপটে ধরে বলে, তোমার কথা আমি এক বিন্দুও বিশ্বাস করি না। তোমার আধ্যাত্মিক শক্তি নষ্ট করে দেওয়াই একমাত্র উপায় যাতে তুমি তরোয়াল সমাধি পাহারা দিতে পারো। এবং ফুগুই তো এখানে
কুয়ানের উপর আক্রমণ করে তার আধ্যাত্মিক শক্তি এবং কালো জাদু পুরোটাই নষ্ট করে দেয় এবং ফুগুই ওখান থেকে বাইরে বেরিয়ে আসে। এদিকে আমরা দেখতে পাই রুমুও কিন্তু বাইরে দাঁড়িয়েছিল এবং ফুগুই পিছন থেকে আস্তে আস্তে বলে, তুমি এখনো যাওনি, ইকিজোটের নিয়ম মানার ভান করো না। আবারও ফুগুই রুমুর পাশে এসে দাঁড়িয়ে বলে, তোমার কি কাউকে খুঁজতে যাওয়ার কথা নয়? এবং তখনই রুমু বলে, তারা কি তোমার কোনো ক্ষতি করতে পারে? এবং ফুগুই বলে, না। তারপর রুমু আবার বলে, তাহলে আমি অনেক কথা বলে ফেলেছি, আমার জিজ্ঞাসা করা উচিত হয়নি, নিজের যত্ন নিও। এবং এই কথাটা বলার সাথে সাথে রুমু ফুগুইকে এখানে বিদায় জানিয়ে চলে যায়। এবং রুমু যখন চলে যাচ্ছিল, ফুগুই পিছন থেকে বলে, রুমু, তুমি যেন সেই স্বাধীনতা পাও যা আমার নেই। এবং এখানেই সিন কাট হয়। এদিকে আবার আমাদের তংকে দেখানো হয়। তং একটি টেবিলের উপর মাথা দিয়ে ঘুমিয়েছিল আর ঘুমের ঘোরে বলছিল, কিং তং, আমার নাম হলো কিং তং। এবং ফুগুই তো পাশে থেকে তংয়ের এই পাগলামিগুলো দেখছিল আর খুবই খুশি হচ্ছিল। এবং এখানে সিন কাট হয়। এদিকে আবার আমাদের রুমুকে দেখানো হয়। রুমু তো হাড় কাঁপানো শীতের রাতে একটা ঘরের দিকে এগোচ্ছিল আর বলছিল, ওই ইউন, শেষ পর্যন্ত তোমাকে খুঁজে পেলাম। এই জায়গাটা খুব নির্জন, এটা তোমার থাকার মতোই জায়গা। এবার এই খবরটা ভুল হতে পারে না, আমার খুব ঠান্ডা লাগছে। এবং সে শুয়ে পড়তে যায়, কিন্তু আবারও বলে, না, আমি ওইয়ন আসা পর্যন্ত অপেক্ষা করব, তারপর একসাথে এটা খুলবো। যারা আধ্যাত্মিক সাধনা করে তারা কি ঠান্ডা ভয় পায়? আমাকে শক্ত থাকতে হবে, আমার ভয় হচ্ছে আমি হয়তো টিকতে পারবো না। আসলে রুমুর এখানে প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগছিল এবং সে একটি ড্রিঙ্কসের বোতল বার করে খেতে যাচ্ছিল এবং সে সেটা খায় না, রেখে দেয়, বলে যখন ওই মেয়েটি আসবে তখনই সে খাবে। এই মেয়েটি হচ্ছে রুমু যাকে ভালোবাসতো আর কি, এবং তাকেই এখন এখানে দেখানো হবে। এবং এই কথাগুলো বলতে বলতে রুমু কখন জানি ঘুমিয়ে পড়ে এবং আমাদের সেই মেয়েটিকে দেখানো হয়। এর নাম হচ্ছে লং ইনজুন এবং সে ড্রাগন বংশের সদস্য। এবং সে আস্তে আস্তে আসে আর রুমুর মাথার গোড়ায় এসে বসে আর বলে, তুমি অসুস্থ, তবু এমন জায়গায় এসেছো, তুমি কি মরতে চাও? কত বড় বোকা তুমি, তোমাকে খুব মনে পড়তো, কিন্তু আমার ভুলের প্রায়শ্চিত্ত করার পথ খুলে পাওয়ার আগে তোমার সামনে আসার সাহস পাচ্ছিলাম না। এবং এই মেয়েটি কিছুক্ষণ রুমুর কাছে বসে এবং তার পাশে আগুনও জ্বালায় এবং শেষমেশ তার গায়ের পোশাকটি খুলে রুমুর গায়ে দিয়ে দেয়। তার মনের ইচ্ছা না থাকলেও সে রুমুকে এইখানে রেখে চলে যায় এবং কিছুক্ষণ পরেই রুমু ঘুম থেকে উঠে পড়ে এবং সে জেগে উঠে দেখে তার গায়ের উপর একটি মেয়েদের পোশাক এবং রুমু তো সঙ্গে সঙ্গে বুঝে যায় এটা ওইউন ছাড়া আর কেউই হতে পারে না এবং সে তো খুবই খুশি হয় আর এদিক ওদিক ওই মেয়েটিকে খুঁজতে থাকে। এবং যখন ও খুঁজে পায় না তখন ও প্রচন্ড পরিমাণে এখানে কাঁদছিল আর বলছিল জোরে জোরে, ওইউন, আমি জানি তুমি শুনতে পাচ্ছ, জানো আমি তোমাকে খুঁজছিলাম। এবং এই দৃশ্য দেখে প্রচন্ড তো মনটা খারাপ হচ্ছিল এবং রুমু তো এখানে প্রচন্ড পরিমাণে ওই মেয়েটির জন্য কান্না করছিল এবং তারপর আবারও বলে, দয়া করে একবার দেখা দাও, আমি তোমাকে কখনোই দোষ দিইনি ওইউন। এবং রুমু তো এখানে প্রচন্ড পরিমাণে ভেঙে পড়ে। সে নিজের হাতের সামনে তার ভালোবাসাকে পেয়েও সে আবারও হারিয়ে ফেলেছে এবং সে আবারও ঘরের ভিতরে ফিরে আসে এবং সে দেখতে পায় মেয়েটি এসে এখানে আগুনও জ্বালিয়েছে এবং সেই ওয়াইনের বোতলটির ভিতরে একটি গাছ লাগিয়েছে এবং ওই ওয়াইনের শিশিটার উপরে একটা লেখা ছিল, একটা কথা মেয়েটি লিখে গেছিল, অতীত মুছে গেছে, অতীতের পিছু নিও না। এবং তখনই রুমু ওইটা দেখে প্রচন্ড পরিমাণে কান্না করে আর বলে, অন্তত তুমি এখানে এসেছিলে ওয়ান রুমু, তোমাকে খুঁজে পেতেই হবে। এবং এখানেই সিন কাট হয়। এদিকে আবার আমাদের জোটের সভা দেখানো হয়, সেখানে সকলে উপস্থিত ছিলেন এবং সম্রাট সকলের উদ্দেশ্যে বলছিলেন, আপনারা সবাই শুনুন, ইয়ান কোয়ান ডোমেইনের পক্ষ থেকে আমি গ্যারেন্টি দিচ্ছি যে কোয়ান রুমু তার বাবা কোয়ান জিংটিং এর ষড়যন্ত্রে বাধ্য হয়ে আপনাদের কয়েকজনকে আহত করেছে। সে নিজেও একজন ভুক্তভোগী। যেহেতু আঘাতগুলো গুরুতর নয়, আমি তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ তুলে নেওয়ার প্রস্তাব করছি। এবং তখনই একজন বলে, যেহেতু প্রধান নিজের কথা বলেছেন তাই আমাদের আর জোর করা অনুচিত হবে। এবং তখনই কুজুইও বলে,
তাহলে এই ঘটনা এইখানেই ইতি ঘটুক। আজ আমাদের কেন ডাকা হয়েছে আপনারা জানেন? ব্লু স্কাই কনভেনশনের শেষ পরীক্ষাটি ছিল হৃদয়ের পরীক্ষা, যেখানে তরুণরা তৃতীয় মাস্টার আওলারের রেখে যাওয়া পবিত্র পাথরের সেই যোগাযোগ করতে পারবেন। কিন্তু গতকালের ঘটনার কারণে এই পরীক্ষা পরবর্তী টুর্নামেন্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে। পবিত্র পাথরটি সাময়িকভাবে জোট প্রধানের কাছে থাকবে এবং ইয়ানগুয়ান ডোমেইনে সুরক্ষিত থাকবে। পরিস্থিতি গুরুতর হওয়ায় আমি আপনাদের জানালাম। এবং তখনই ওই সৈনিকের হাতের উপর পাথরটি জোরে জোরে কাঁপতে শুরু করে এবং তখনই আরেকজন মাস্টার বলে ওঠে, পবিত্র পাথরটি এভাবে কাঁপছে কেন? তৃতীয় মাস্টার আওলার কি আমাদের কোনো বার্তা দিতে চাইছেন? এবং তখনই ওই পাথরটি ওই ট্রেটার উপর থেকে নিচে ধপ করে পড়ে যায় এবং মুহাই তো ওটা তুলতে যাচ্ছিল, কিন্তু সম্রাট তখনই মুহাইকে মানা করে পাথরটা তোলার জন্য এবং মুহাই তো সবার উদ্দেশ্যে বলতে থাকে, সবাই পিছে হাঁটো। এবং তখনই পাথরটা অটোমেটিক উপরে উঠে পড়ে এবং 10 ভাগে ভাগ হয়ে যায় এবং তার ভিতরে থেকেই একটি গাছের চিত্র চলে আসে, অর্থাৎ এটি সেই ফক্স ক্ল্যানের সেই শুকনো গাছটি। এবং এটা দেখে তো মহারাজ প্রচন্ড পরিমাণে অবাক হয়ে যায় এবং তার ভিতরে প্রচন্ড পরিমাণে ভয় জন্ম নেয় এবং কুজিও তো তখনই বলে, এটি টিয়ানমেন গিরিপথ, যা মাস্টার টিয়ানমেন পাহারা দেন। এবং তারপরেই ওই পাথরের ভিতরে একটি শর্টের আকৃতি ধারণ করে এবং মুহাই তো এটা দেখে বলতে থাকে, এটা তো স্বর্গমত্ত তরোয়াল। এবং এটার ভিতর থেকে নানা ধরনের নানা রকমের যুদ্ধ তরোয়াল গাছ অনেক কিছুর আকৃতি এতে আসছিল এবং এটা থেকে কিছু একটা ইঙ্গিত রাজা সম্রাট শোয়িকে বোঝানো হচ্ছিল। এবং এই সব দৃশ্যগুলো দেখানোর পরপরই ওখানে সবকিছু উধাও হয়ে যায় সাথে সাথে, আর সেই পাথরের টুকরোগুলো নিচে পড়ে যায় এবং এই সমস্ত কিছু সংকেত ওখানে সভায় থাকা সকলে দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয়ে যায়। আর সব থেকে বেশি অবাক হয় সম্রাট শোয়ি এবং তার মনের ভিতরে প্রচন্ড পরিমাণে ভয় জমা হয়ে যায়। এবং তখনই তো কুজিও বলতে থাকে, এর মানে কি? এটাই কি সেই ভবিষ্যদ্বাণী? কেউ একজন ইয়াংগুয়ান তরোয়ালের 13টি চাল ব্যবহার করেছে, টিয়ানমেন পাস ভেঙে ফেলেছে এবং বাইরের বৃত্তের সর্বনাশ দানবকে মুক্ত করে দিয়েছে। এবং তখনই সভায় উপস্থিত থাকা একজন বলতে থাকে, মহারাজ সৈনিক ফুগুই কোথায়? এবং এখানেই সিন কাট হয়। এদিকে আবার আমাদের সেই ফক্স ক্ল্যানের শুকনো গাছটির দৃশ্য দেখানো হয় এবং সেখান থেকে আওয়াজ ভেসে আসছিল, অর্থাৎ ফক্স ডেমন তার ক্লোন আত্মাগুলোদের বলছিল, তোমরা কি শুনেছ? আওলাই এই সেই বৃত্ত ভাঙার ভবিষ্যদ্বাণী। এবং তখনই ডেমন ক্লোনগুলোর আত্মা বলতে থাকে, যদি আমরা সেই সৈনিককে পাই তবে আপনার ইচ্ছা পূরণ হবে। এবং তখনই ফক্স ডেমন হাসতে হাসতে বলে, তৃতীয় মাস্টার আমাকে এমন উপহার দিয়েছেন, বেশ মজার তো। এবং তখনই ডেমন ক্লোনের আত্মাগুলো বলে, অভিনন্দন ম্যাডাম, বৃত্তের পতন আসন্ন। এবং তখনই তো ফক্স ডেমন হাসতে হাসতে বলে, যাও আমার অনুচরদের আদেশ দাও যেন যে কোনো মূল্যে ইয়ানগুয়ান ফুগুইকে আমার কাছে নিয়ে আসে। এবং এখানে সিন কাট হয়। এদিকে আবারও ওই সভার দৃশ্য দেখানো হয়। এখানে সকলে উপস্থিত ছিলেন এবং সাথে সাথে ফুগুইও উপস্থিত ছিলেন এবং সম্রাট শোয়ি এখানে বলছিলেন, নির্দেশ দাও, যতক্ষণ না ইকিজোট এই ভবিষ্যদ্বাণী নিয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছে, কেউ এই ডোমেইন ত্যাগ করবে না। এবং তখনই ওই সবাই উপস্থিত থাকা একজন বলে ওঠে, আপনি কি এখনো চুপ করে থাকবেন? জোটের অভিজাতরা এক সময় বৃত্তের ওপারে প্রাণ হারিয়েছিল, তখন পরিবারগুলো চুপ ছিল। আপনারা কি সেই একই ট্র্যাজেডি পুনরাবৃত্তি করতে চান? এবং তখনই সম্রাট শোয়ি বলে, সৈনিক কখনো স্বর্গমত্ত তরোয়াল আয়ত্ত করতে পারেনি, সে এটা হতেই পারে না। এবং এই সবাই তো ফুগুই এখানে চুপচাপ দাঁড়িয়েছিল, কিন্তু সে কিছুই বলে না। এবং তখনই সেই লোকটি আবারও বলে, যদি সৈনিক না হয় তবে পবিত্র পাথরের দর্শনে কে ইয়ানগুয়ান তরোয়ালের 13টি চাল ব্যবহার করে বৃত্ত ভেঙেছে। এবং এই সভায় উপস্থিত থাকা আরেকজন তো বলতে থাকে, ভবিষ্যদ্বাণী তো কেবল একটি সতর্ক বার্তা, এটা 10 না 20 বছর পরে ঘটবে কে জানে, হয়তো আমাদের মরার আগে কিছুই ঘটবে না, এত তাড়াহুড়ো কেন? এবং তখনই ওই লোকটি আবার বলে, অর্থাৎ সম্রাট শোয়ির উপর দোষ দিয়ে বলছিল, আমাকে বলতে দিন
যদি ভবিষ্যদ্বাণী সত্যি হয় তবে কে এর পদক্ষেপ নেবে? আগে ইয়ানকোয়ান প্রধান আমাদের বৃত্তের বাইরে নিয়ে গিয়ে ধ্বংসের মুখে ফেলেছিলেন। যদি তারা বেঁচে থাকতো তবে কি আজ আমাদের এই সৈনিকের প্রয়োজন হতো? আমার চোখে এই সৈনিকের অস্তিত্ব থাকা উচিতই ছিল না। অর্থাৎ এখানে এই লোকটি ফুগুইকে অসম্মান করছিল আর কি। ফুগুইকে তো মানতেই চাইছিল না যে সে এখন হেভেন অ্যান্ড আর্থ স্ট্রাইক সে অর্জন করতে পারেনি এই কারণে। এবং এই কথা শুনে কুজুইও তো প্রচন্ড পরিমাণে রেগে যায় আর বলে, সেফ সীমা, আপনার কথাগুলো কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছে। এবং তখনই সম্রাট সই বলে ওঠে, ঠিক বলেছেন, দোষ আমারই। আমার কারণে ইকি এলিয়েন্স বছরের পর বছর পতনের মুখে পড়েছে। কিন্তু আপনারা কি একবারও ভেবে দেখেছেন সেই সময়কার মার্কস গ্রুপ ছিল আমাদের এলিয়েন্সের সেরা যোদ্ধা। একবার সার্কেলের বাইরে যাওয়ার পর তারা প্রায় শেষ পর্যন্ত ধ্বংস হয়ে গিয়েছিল। সেই লড়াই ছিল অত্যন্ত নৃশংস। যারা এটা দেখেনি তারা সেই ভয়াবহতা কল্পনাও করতে পারবে না। তাই আওলারের তৃতীয় তরুণ মাস্টারের তৈরি করা এই সার্কেল যেন কোনোভাবেই না ভাঙে। আর যদি কোনোদিন এই সার্কেল ভেঙে যায় আমরা হাত গুটিয়ে বসে থাকবো না। এটাই একজন সৈনিকের অস্তিত্বের কারণ। এবং তখনই ওই লোকটি আবারও বলে ওঠে, আবেগে আহত কিন্তু ভালোবাসায় অপরাজয়ের আমার মতে এই ভবিষ্যৎবাণীটি বেশ অস্পষ্ট। আমি ভয় পাচ্ছি যে ভবিষ্যতে এই সৈনিকটি হয়তো তার নিজের ভেতরের শয়তান দ্বারা ধ্বংস হয়ে যাবে। এবং তখনই সম্রাট সই বলে ওঠে, সৈনিকের কোনো ভেতরের শয়তান নেই আর সে কখনোই ইকি এলিয়েন্সের জন্য হুমকি হবে না। তৃতীয় তরুণ মাস্টারের ভবিষ্যৎবাণী আমার ইয়ানকোয়ান পরিবার মেনে চলবে। আপনাদের এই নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। এবং তখনই আরেকটি লোক বলে, আপনি আপনার ছেলেকে এতটাই পক্ষপাতিত্ব করে রক্ষা করছেন যে আপনি ন্যায় বিচারের কথা ভুলে গেছেন। তখনই সম্রাট সুই বলে, যখন এই সৈনিক অর্থাৎ ফুগুই এলিয়েন্সের নিরাপত্তার জন্য সবকিছু উৎসর্গ করেছিল তখন কার ন্যায় বিচারের কথা মনে ছিল? আজ আমি তাকে রক্ষা করছি। এবং তখনই সেফ সীমা বলে, তাতে কি? এমন অন্ধ পক্ষপাতিত্ব কি আপনাকে ইকি এলিয়েন্সের নেতৃত্ব দেওয়ার অযোগ্য করে তোলে না? এবং এই কথা শুনে তো ফুগুই প্রচন্ড পরিমাণে রেগে যায় এবং তার তরবারি দিয়ে সেখানেই আঘাত করে। এবং এই দৃশ্য দেখে সভায় থাকা সকলে প্রচন্ড পরিমাণে অবাক হয়ে যায়। এবং তখনই ফুগুই বলে, যদি আপনাদের কোনো আপত্তি থাকে তবে ইয়াংকোয়ান পরিবারের সরাসরি প্রশ্ন করুন। এবং তখনই সম্রাট সই বলে, আজ আমি আমার ছেলেকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি। যদি কেউ তার বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করার সাহস করে তবে সে ইয়ানকোয়ান ডোমোইনকে শত্রু হিসাবে পাবে। এবং তখনই ওই লোকটি আবারও বলে, আর যদি ভবিষ্যৎবাণী ফলে যায় তখন আপনি কি করবেন? এবং সম্রাট সই বলে, যদি ভবিষ্যৎবাণী সত্যি হয় তবে আমি ইয়াংকোয়ান হংয়ে নিজেই এর ব্যবস্থা নেব। আপনাদের চিন্তার প্রয়োজন নেই। ফুগুই, চলো যাই। এবং এই কথা বলে সম্রাট সই এখান থেকে চলে যান। ফুগুই তো এখানে তার বাবার এইরকম আচরণ দেখে সে তো রীতিমতো অবাক হয়ে গেছিল। এবং তখনই আমাদের এখানে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে একটি বাঁশবাগান দিয়ে সম্রাট সই হেঁটে যাচ্ছিলেন এবং পেছন থেকে ফুগুই বলেন যে, বাবা, তুমি কি আমাকে ভালোবাসো না? এবং তখনই সম্রাট সই বলেছিলেন, আমরা যে পথ চলছি তা বড় অন্ধকার। ভালোবাসা বা না বাসার অর্থ তখনই বোঝা যায় যখন কেউ আলোর মুখ দেখে। এবং এই কথাটাই ফুগুইয়ের মনে পড়ে এবং সে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে বলতে থাকে, বাবা, এই প্রথম তুমি আমাকে এইভাবে রক্ষা করলে। এবং এখানেই সিন কাট হয়। এদিকে আবার আমাদের তংকে দেখানো হয় সে খুব সুন্দর পরিপাটি করে রান্না করে ফুগুইয়ের জন্য রেডি করছিল। এবং তখনই সেখানে ফুগুই চলে আসে এবং তং বলেন, ইয়াং মাস্টার ফুগুই, আপনি চলে এসেছেন। ওরা বলছে এই পাত্রে নাকি একসাথে রান্না করা এবং খাওয়া যায়। আজ খুব ঠান্ডা পড়েছে, শরীর গরম করতে আমরা একটু স্যুপ খেতে পারি। এবং তখনই তং ফুগুইয়ের হাতে স্যুপের বাটিটি দেয় আর ফুগুইকে জিজ্ঞাসা করে, ইয়াং মাস্টার ফুগুই, এটা কি মজা হয়েছে? এবং তখনই তং ফুগুইয়ের দিকে একটু লক্ষ্য করে দেখে ফুগুই স্যুপটি খাচ্ছে আর একটু মনে মনে খুশিও হচ্ছিল এবং হাসছিল। এবং তখনই তং বলে, ইয়াং মাস্টার ফুগুই,
আজকে বিশেষ কিছু ঘটেছে? আপনাকে এত খুশি দেখাচ্ছে কেন? এবং তখনই ফুগুই বলে, পবিত্র পাথরটি আজ তৃতীয় তরুণ মাস্টারের একটি ভবিষ্যৎবাণী প্রকাশ করেছে। এবং তখনই তং অবাক হয়ে বলে, পবিত্র পাথর? আমার মনে আছে আপনি এটার কথা বলেছিলেন। এই পাথরের জন্যই তো ব্লু স্কাই কনভেনশন টুর্নামেন্ট আয়োজন করা হয়। তা পাথরটি কি ভবিষ্যৎবাণী করেছে? এবং ফুগুই তো কিছুই বলে না, সে শুধু তাকিয়েছিল। এবং এখানেই সিন কাট হয়। এদিকে আবার আমাদের সিল্ক কেভ গুহার দৃশ্য দেখানো হয়। এখানে ম্যাডাম ইং বলছিল, ও আচ্ছা তাই নাকি, আমাদের ছোট্ট মাকড়সাটি ইতিমধ্যে মানুষের রূপ নিয়েছে এবং সৈনিককে পাশে থেকে নিজের জীবন বাজি রাখছে। এটা তো দারুণ খবর। 12/5/81, তাই না? আচ্ছা 12/5/81, আমি শুনেছি তোমার বোন তোমাকে খুব স্নেহ করে। এবং তখনই তঙের ভাইটি বলে, হ্যাঁ মালকিন, আমার বোন আমার প্রতি সম্পূর্ণ নিবেদিত। এবং তখনই ম্যাডাম ইঙ্ক বলে, আর তুমি? এবং তখনই তঙের ভাই বলে, আপনার প্রতি আমার অনুগত্য ও প্রশ্নাতীত। এবং তখনই ম্যাডাম ইং ওই সিপাহীগুলোদের ইশারা করে এবং তারা তো তঙের ভাইকে ধরে ফেলে। এবং তখনই তঙের ভাই বলে, মালকিন এটা আপনি কি করছেন? এবং তখনই ম্যাডাম ইং বলে, বলো তো তোমার বোনকে কি উপহার দিলে আমি তার আসল অনুগত্য পাবো? এবং তখনই পাশে থেকে আরেকজন বলে ওঠে, মালকিন তার একটি পা ছিঁড়ে ফেললে কেমন হয়? এবং তখনই ম্যাডাম ইং বলে, কি নিষ্ঠুর, একটি পা ছিঁড়লে তো সে পঙ্গু হয়ে যাবে, তার চেয়ে বরং দুটোই ছিঁড়ে ফেলো। এবং তখনই ম্যাডাম ইং এর চেলাটি বলে, তার দুটো পা ছিঁড়ে ফেলো, আপনার আদেশ শিরোধার্য। এবং এখানে সিন কাট হয়। এদিকে আবার আমাদের তংকে দেখানো হয়, সে ঘুরতে ঘুরতে কোথাও একটা যাচ্ছিল এবং তং এখানে তো কিছুর একটু আভাস পায় এবং সে বুঝতে পারে যে নিশ্চয়ই তাকে কেউ ফলো করছে। এবং তখনই সেখানে ম্যাডাম ইং এর একটি প্রজাপতি অনুচর আসে এবং সে বলতে থাকে, নম্বর 12/5/80, আমি জানি ফুগুই তোমাকে মানুষের রূপ নিতে সাহায্য করেছে, তুমি খুব ভালো কাজ করেছো। এবং তখনই তঙের হাতে একটি বিষের বোতল দেয় এবং বলে, এই বিষের বোতল তোমার নতুন মিশন, এটি দিয়ে ওই সৈনিক অর্থাৎ ফুগুইকে কাবু করো। মনে রেখো মাকড়সার পা আবার গজায়, কিন্তু তোমার ভাইয়ের জীবন তো একটাই, তাই না? এবং হাসতে হাসতে সেই প্রজাপতিটি এখান থেকে চলে যায় এবং তং তো এখানে প্রচন্ড পরিমাণে চিন্তিত হয়ে যায় এবং এখানেই সিন কাট হয়। এদিকে আবার আমরা দেখতে পাই নদীর মাঝখান দিয়ে দুটো তিনটে বড় বড় জাহাজ ভেসে আসছিল এবং এখানে বোর্ডের এপারে লেডি ফেং ইউন তাদের জন্য অপেক্ষা করছিল। এবং আমরা দেখতে পাই এই জাহাজে করে সম্রাট সই, ফুগুই এবং তাদের সৈনিকেরা ফিরে আসছিল ইয়াংকোয়ান ম্যানারে। এবং তখনই সম্রাট সই ফুগুইকে বলে, ফিরে এসে কঠোর পরিশ্রম করো যেন দ্রুত হেভেন অ্যান্ড আর্থটাই আয়ত্ত করতে পারো। এবং তখনই ফুগুই বলে, হ্যাঁ বাবা, লি পরিবারের ওখানে আপনার অবাধ্য হওয়া আমার ভুল ছিল। এবং তখনই সম্রাট সই বলে, আমি কখনোই তোমাকে শাস্তি দিতে চাইনি, কিন্তু তুমি কখনোই আমাকে বুঝতেও পারোনি। এবং এই কথাটা শুনে ফুগুইয়ের মনেতে একটু আঘাত হয় আর বলে, সেদিন আমি যা বলেছিলাম তা কি ভেবে দেখেছেন? নিজের চোখের পৃথিবী রক্ষা করার অর্থ না দেখলে আমি কখনোই এই তরোয়ালের বিদ্যায় পূর্ণতা পাবো না। বাবা, দয়া করে মাঝে মাঝে আমাকে বাইরের পৃথিবী দেখার অনুমতি দিন। এবং তখনই সম্রাট সই বলে, প্রয়োজন নেই। এবং ফুগুই বলে, কেন বাবা? এবং তখনই সম্রাট সই বলে, তুমি কি সত্যি মনে করো পবিত্র পাথরের ভবিষ্যৎবাণী সফল হবে না? পবিত্র পাথর কখনোই ভুল করে না। এবং তখনই ফুগুই বলে, তাহলে আপনি কখনোই আমাকে বিশ্বাস করেননি? আমি ভেবেছিলাম আপনি আজ আমাকে রক্ষা করেছেন, কারণ আপনার মনে আমার জন্য সামান্য হলেও জায়গা ছিল। এবং তখনই সম্রাট সই বলে, আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ তা হলো তুমি যেন সেই সৈন্য হয়ে ওঠো যা তোমার মা আশা করেছিলেন।
মনে রেখো, এই ইয়াংকোয়ান রাজ্য এবং এই পালকেই তোমার পুরো জগৎ। শুধুমাত্র এভাবেই সেই ভবিষ্যৎবাণী পূরণ হওয়া থেকে আটকানো সম্ভব। এখানেই সিন কাট হয়। এদিকে আবার আমাদের কোল্ড পুলের দৃশ্য দেখানো হয় এবং আমরা দেখতে পাই তং এখানে সেই বিষের কৌটোটা নিয়ে চুপচাপ বসেছিল, দেখছিল এবং মনে মনে অনেক কিছু ভাবছিল। এবং তখনই সেখানে ম্যাডাম ইংয়ের সেই প্রজাপতি অনুচরটি চলে আসে এবং সে বলে, শীতকালীন সংক্রান্তিই হবে তোমার শেষ সময়সীমা। এদিকে আবার আমাদের ফুগুইকে দেখানো হয়, সে তার মায়ের মেমোরিয়ালের সামনে বসেছিল এবং সে মনে মনে বলছিল, মা, আমি খুব জানতে ইচ্ছে করে বাবার চোখে আমি কি সত্যি শুধু হত্যার জন্য তৈরি এক তরোয়াল। এবং তখনই সেখানে তং পিছন থেকে আস্তে আস্তে আসতে থাকে একটি খাবারের ট্রে, অর্থাৎ চায়ের ট্রে হাতে করে। এবং তখনই ফুগুই বলে ওঠে, তুমি এখানে কেন এসেছো? এবং তং তখনই বলে, আপনি অনেকক্ষণ ধরে অনুশীলন করছেন, আমি চিন্তিত ছিলাম। আমাকে বলা হয়েছে যে স্বর্গীয় কর্তি বাঁশ গাছ খুব পছন্দ করতেন, অর্থাৎ আপনার মা। এবং তখনই ফুগুই বলে, এই বাঁশবাগান আমার বাবা আমার মায়ের জন্যই লাগিয়েছিলেন। এবং তং তো বলে, আমাদের নেতাও আপনাকে ভালোবাসেন। ব্লু স্কাই টুর্নামেন্টের সময় তিনি কত শক্তভাবে আপনাকে রক্ষা করেছিলেন। আপনার মায়ের আত্মা যদি উপর থেকে দেখে থাকেন তবে তিনি নিশ্চয়ই খুশি হবেন। আপনি কি কর্তির সামনে এক কাপ চা পান করবেন? এবং ফুগুই তখনই একটু চিন্তিত হয়ে বলে, হ্যাঁ, কেন নয়। এবং তং তখনই ফুগুইকে সেই চাটি সার্ভ করছিল এবং তংয়ের তো এখানে ইচ্ছা না থাকলেও সেই বিষের চাটি ফুগুইয়ের হাতে তুলে দেয় এবং ফুগুই তো এখানে কোনো কিছু চিন্তা না করেই সেই চায়ের কাপটি পান করে। এরপর তং আবার বলে, আজ তো নতুন বছর নয়, তবে মানুষ কেন বাজি ফাটাচ্ছে? এবং তখনই ফুগুই বলে, আজ শীতকালীন সংক্রান্তি, কিছু জায়গার মানুষ বাজি পুড়িয়ে পূর্বপুরুষদের শ্রদ্ধা জানায়। এবং তখনই তং একটু মন খারাপ করে বলে, আমার তো কোনো পূর্বপুরুষ নেই, তাই আমি এটা জানতাম না, কিন্তু আমরা মাকড়সারা বাজির শব্দ খুব ভয় পাই। প্রতি বছর নতুন বছরে আমরা গুহায় একদম গভীরে লুকিয়ে থাকি। ইয়াং মাস্টার ফুগুই, বাজি কি পূর্বপুরুষদের এটা জানানোর জন্য ফাটানো হয় যে আমরা সুখে শান্তিতে বেঁচে আছি, যাতে তারা শান্তিতে ঘুমোতে পারেন? এবং তখনই ফুগুই বলে, হ্যাঁ, ঠিক তাই। এবং এখানেই সিন কাট হয়। এদিকে আবার আমাদের ফুগুইকে ঘরের ভিতরে দেখানো হয়, সে বসে বসে একটি পেন্টিং তৈরি করছিল। এবং তখনই সেখানে পালকি রক্ষক সুয়াং আসে এবং তিনি বলেন, ইয়াং মাস্টার ফুগুই, গত কয়েকদিন ধরে ভাবার পর আমার মনে হয় না যে এটি শিউন প্যাভিলিয়ন থেকে এসেছে। এবং তখনই ফুগুই বলে, আমি যখন এটি কাছ থেকে পরীক্ষা করলাম, এই পিলটির মধ্যে এক প্রাচীন দানবীয় আভা অনুভব করেছি। এটি মানুষের শরীরের সাথে সহাবস্থান করে এবং জীবন শক্তির শুষে নিয়ে শক্তিশালী হয়। শিউন প্যাভিলিয়নে এমন কিছু তৈরি হওয়া সম্ভব নয়। এর সাথে দানব জগতের কোনো যোগসূত্র আছে। মানব জগৎ এবং দানব জগতের মধ্যে সব সময় দ্বন্দ্ব ছিল। খুব কম লোকই আছে যারা এই দুই জগতের মধ্যে যাতায়াত করতে পারে। গিয়ে তদন্ত করো। এবং তখনই সোয়াং বলে, বিষয়টা তো গুরুতর, আমরা সরাসরি আমাদের নেতাদের জানাচ্ছি না কেন? এবং তখনই ফুগুই বলে, আজ শীতকালীন সংক্রান্তি, বছরের বিশেষ কিছু দিনে আমাদের নেতা আমার মুখ দেখতে চান না। এবং তখনই সোয়াং বলে, বুঝতে পেরেছি। এবং সোয়াং এখান থেকে চলে যায়। এবং এদের এই কথোপকথনগুলো বাইরে থেকে তং কিন্তু সব কিছুই শুনছিল এবং তংয়েরও এই কথাগুলো শুনে প্রচণ্ড পরিমাণে মন খারাপ হয়। এবং তখনই তং মনে মনে বলে, ইয়াং মাস্টার ফুগুই, আমি প্রয়াত কর্তির সম্মানে ফাটানোর জন্য সবচেয়ে লম্বা বাজি মালা তৈরি করেছি, যাতে তিনি জানতে পারেন যে আপনি উষ্ণতায় ঘেরা আছেন এবং খুব ভালো আছেন, আপনি একদমই একা নন। এবং এই কথাগুলো বলার পরপরই তং যখন ভিতরে আসতেই যাবে, তখনই আবার সেই ম্যাডাম ইংয়ের অনুচর প্রজাপতিটি উড়ে চলে আসে এবং সে তো তংয়ের হাতের উপরে বসে বলতে থাকে, এত সুন্দর একটা সুযোগ তুমি হাতছাড়া করলে।
তুমি চাইলেই চায়ের মধ্যে স্বাদ অনুতাপের বিষ মিশিয়ে দিতে পারতে। আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি, সংক্রান্তি শেষ হতে একমাত্র 2 ঘন্টা বাকি। তোমার ভাইয়ের জীবন না মরণ তা এখন তোমার সিদ্ধান্তের উপর নির্ভর করছে। আসলে ফুগুই বুঝতে পেরেছে যে তার চারপাশের মানুষেরা, বিশেষ করে সম্রাট শোয়ে অর্থাৎ তার বাবা, তাকে কেবল একজন দক্ষ যোদ্ধা বা অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায়। মানুষ হিসেবে তাকে কেউ ভালোবাসে না। ফুগুয়ের বাবা তাকে খুব কঠোর শাসনে রাখেন, এমনকি শীতকালীন সংক্রান্তির মতো বিশেষ দিনেও বাবা তার সাথে দেখা করতে চান না। ফুগুইয়ের ধারণা তার বাবার কাছে তার কোনো মূল্য নেই, এবং তং তো ফুগুইকে মনে মনে সান্ত্বনা দেয়। সে জানায় যে ফুগুই একা নয়। সে ফুগুইয়ের মৃত মায়ের স্মৃতিতে বাজি ফাটিয়ে এটা বোঝাতে চায় যে ফুগুই ভালো আছে। ফুগুই একটি দানবীয় বড়ি বা ওষুধের রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করছে, যা মানুষের জীবন কেড়ে নেয়। এর মধ্যেই ম্যাডাম ইং তংকে ব্ল্যাকমেইল করছে। ম্যাডাম ইং চাই তং যেন চায়ের কাপে বিষ মিশিয়ে কাউকে মেরে ফেলে। যদি তং তা না করে তবে তার ভাইকে মেরে ফেলবে। ফুগুই একদিকে তার পরিবারের অবহেলা সইছে, অন্যদিকে সে এক গভীর ষড়যন্ত্রে ফেঁসে গেছে, যেখানে তাকে বিষ প্রয়োগ করে কাউকে মারতে বাধ্য করা হচ্ছে। এবং 6 নম্বর পর্বের ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে আবারও পরবর্তী এপিসোডের ড্রামাটা নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।